পৃথিবীর সুপ্রাচীন ইতিহাসের প্রতি পাতায় খোদাই করা আছে লোভ মানুষকে কোথায় তলিয়ে নিয়ে যায়, আর সেই লোভ যদি হয় কুসংস্কারের মোড়কে আবৃত। পৃথিবীর কোনো এক অখ্যাত গ্রামের মোড়ল হওয়ার নেশায় একটার পর একটা মানব শরীর কোন জাদু বলে হারিয়ে যায় প্রতিবার। শুনতে থাকুন রণদীপ নন্দীর কলমে ফ্যান্টাসি থ্রিলার গল্প আহিনা। তবে গল্প শুরু করবার আগে অ্যাজ ইউজুয়াল জানিয়ে রাখি, আমাদের উদ্বুদ্ধ করতে হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন স্পটিফাইতেও আছি, আর সেখানে কিন্তু ইউটিউবের থেকে এক সপ্তাহ আগে নতুন গল্পগুলো রিলিজ করছে। আর প্রতি মঙ্গলবার সেখানে রিলিজ হবে 2টো করে পুরনো গল্প। অতএব আমাদের চেক আউট করতে ভুলো না স্পটিফাইতেও। যাই হোক, এখন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রণদীপ নন্দীর কলমে আহিনা। এই গল্প এমন এক গ্রামের, যা আমাদের এই চেনা জানা অতি পরিচিত পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া এক অন্য জগৎ। এখানে আবহাওয়া বিজ্ঞানের কড়া নিয়ম মেনে চলে না। যখন বৃষ্টি নামে, টানা কয়েক দশক ধরে এক টানা নিরবিচ্ছিন্ন বাড়িধারা ধুয়ে দিয়ে যায় গ্রামের রাস্তাঘাট। আবার যখন গুঁড়ো গুঁড়ো সাদা তুষারকণা ঝরে পড়ে মেঘের আড়াল থেকে, তখন তা পুরো গ্রামকে সাদা তুলোর মোড়কে মুড়ে ফেলে। তবে সবথেকে রহস্যময় ছিল বছরের সেই কয়েকটা দিন, যখন পুরো এলাকা জুড়ে এমন এক উৎসব পালিত হতো যা আমাদের এই চেনা জগতের কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য বলে মনে হতে পারে। চুপ চুপ, একদম চুপ। এই, কোনো শব্দ পেলি? হাঁটা থামিয়ে কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করছে আহিনা। বদরু প্রথমটায় বুঝতে পারেনি, কিছু একটা বলার জন্য মুখ খুলেছিল। আহিনার ধমক খেয়ে চুপ করে যায়। তারপর খুব মনোযোগ দিয়ে শুনে ফিসফিসিয়ে বলে, মাটিতে কিছু ঘষার শব্দ। সাপ নাকি? তোর মাথা, এটা ভারী কিছু, সাপের চেয়ে অনেক ভারী। ওঠ ওঠ, জলদি কাছে ওঠ। দ্রুত বেগে অদ্ভুত দক্ষতায় ওরা দুজন গাছের সরু ডালে উঠে পড়ে। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বোলাতে থাকে চারিদিকে। ঘন জঙ্গলের ফাঁক গলে মেঘলা আবহাওয়ায় সূর্যের নিস্তেজ লালচে আলো মাটি অবধি পৌঁছায় না। তার উপর প্রায় 7 বছর হলো এখানে বৃষ্টি চলেছে একটানা। সে বৃষ্টি কখনো নামে অবিশ্রান্ত মুষলধারে, আবার কখনো বা ঝিরঝির করে ছোট্ট ছোট্ট হীরের কুচির মতো। গাছের পাতা মাটিতে ঝরে দীর্ঘদিন ধরে বৃষ্টির আর্দ্রতার আশকারায় নরম কাদার মতো স্তর গঠন করেছে। কোথাও কোথাও সেই স্তর এতটাই গভীর যে একজন পূর্ণবয়স্ক মানুষ অবধি তলিয়ে যেতে পারে অনায়াসে। জঙ্গলের আরও গভীরে, যেখানে আজ অবধি কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি, বা যাদের পড়েছে তারা আর ফিরে আসেনি, সেখানেই রয়েছে জঙ্গলের আদি দেবী রিখিয়ার মন্দির। যদিও সেই অবধি যাওয়ার প্রয়োজন নেই আহিনার। তার আগেই পড়বে সেই পাথরের গম্বুজ। গম্বুজের মাথায় চড়ে ওই বিশাল বড় ঘণ্টাটা সে বাজিয়ে দেবে গুনে গুনে 7 বার। ব্যাস, তারপর আর তাকে পায় কে? আগামী 1 বছরের জন্য সেই এই গ্রামের মোড়ল। এই গ্রামে সেই হবে ইতিহাসের প্রথম মহিলা মোড়ল। মাতব্বর বুড়ো ওঝা বুড়াং ভবিষ্যৎবাণী করেছিল যে এইবারেও নাকি টাকিচুর বিজেতা হবে কোনো ছেলে। রাগে ঘৃণায় ওঝার মুখ কল্পনা করে থুতু ছেটালো আহিনা। গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে পাহাড়ের ঢাল শেষ হয়ে গভীর খাদ নেমে গিয়েছে অতল নরক লক্ষ্য করে, সেখানেই রয়েছে এই কুখ্যাত জঙ্গল রুহাহা। আর এই জঙ্গলে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে পালিত হয় টাকিচু উৎসব। অবশ্য একে উৎসব না বলে প্রতিযোগিতা বলাই ভালো। প্রতি বছর গ্রামের থেকে বেছে নেওয়া 10 জন সুযোগ্য প্রতিযোগী যায় ওই মায়াবী জঙ্গলের ভিতর। উদ্দেশ্য হল জঙ্গলের ওই গভীরে
পাথরের আকাশচুম্বী গম্বুজের মাথায় বসানো ওই পিতলের ঘণ্টাটা 7 বার বাজানো। সেই আওয়াজ শোনা যায় জঙ্গল প্রান্তর পেরিয়ে গ্রামের প্রতিটা বাড়ি থেকে। সঙ্গে সঙ্গে গ্রামে বেজে ওঠে দামামা, শুরু হয় উৎসব। সারা রাত মহুয়া খেয়ে গ্রামের ছেলেমেয়েরা হাত ধরাধরি করে জ্বলন্ত আগুনের চারিদিকে হুল্লাহু নাচে। তারা স্বাগত জানায় তাদের নতুন মোড়লকে। ভোরের আলো ফুটতে না ফুটতেই জঙ্গলের গভীর থেকে বেরিয়ে আসে তাদের ভাবী মোড়ল। হ্যাঁ, প্রতিবার ওই জঙ্গল থেকে ঠিক একজনই জীবিত অবস্থায় ফেরে। এই ঘটনার ব্যতিক্রম হয়নি আজ কয়েকশো বছরেও। একমাত্র বিজেতা ছাড়া বাকি 9 জন যেন কেমন করে মিলিয়ে যায় ওই জঙ্গলের সবচেয়ে অন্ধকারের আড়ালে। তাদের ঠিক কি হয় সেই প্রশ্ন এখানকার স্থানীয় মানুষের মনে জাগে না, বা জাগলেও তা দেবীর মাহাত্ম্য এবং বাকিদের ভবিতব্য বলেই মেনে নেয় তারা। যেমন তারা মেনে নেয় বিদায়ী মোড়লের পূর্ব নির্ধারিত মৃত্যু। যেদিনটা কিছু উৎসব শুরু হয় তা ঠিক আগের রাতে রক্ত বমি হয়ে মারা যায় বর্তমান মোড়ল। যদিও সেই মৃত্যুকেও উৎসবের মেজাজে গ্রহণ করা হয়। উৎসব শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই মোড়লের জন্য সুদৃশ্য ভেলা তৈরি করা হয়। নীল লাল পাথরের গয়না তৈরি হয়। এরপর ফুল দিয়ে সেই ভেলা সাজিয়ে গ্রামবাসীরা অপেক্ষা করতে থাকে সেই মুহূর্তের। রাত যত গভীর হয় মোড়লের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ রাতে তিনি ধ্যানে বসেন। অবশেষে সেই রাত শেষ হয়ে ভোরের আলো ফোটার আগেই তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে। যেমন গত পরশু রাতে মারা গিয়েছেন বর্তমান মোড়ল ডমরু, আর গতকাল থেকেই শুরু হয়েছে টাকিচু উৎসব। শব্দটা ক্রমশ কাছে আসছে। আহিনা ধনুকে তীর জুড়ে ছিলা টেনে তৈরি হয়ে রয়েছে। সে জানে না কোন হিংস্র প্রাণী ধীর গতিতে এগিয়ে আসছে তাদের দিকে। মাঝে মাঝে শব্দটা থেমে যাচ্ছে, তারপর আবার শোনা যাচ্ছে অস্পষ্ট। আহিনা বুঝতে পারে প্রাণীটা এবার তার একদম কাছে চলে এসেছে। জঙ্গলটা এখানে যেন আরও ঘন। উত্তর দিকে যেদিকে জঙ্গল অপেক্ষাকৃত পাতলা, সেখানে হলে এতক্ষণে নজরে চলে আসত প্রাণীটা। হঠাৎ কিছুটা দূরের কালচে সবুজ গাছের গুঁড়ির ফাঁক গলে লাল চামড়ার কোনো প্রাণীকে এগিয়ে আসতে দেখা যায়। বদ্রু তার উদ্যত তীরের ফলা সেদিকে তুলে ধরতেই আহিনা নিঃশব্দে হাতের ইশারায় বারণ করে। তারপর বদ্রুকে অবাক করে দ্রুত পায়ে গাছ থেকে নেমে ছুটে যায় সেদিকে। এতক্ষণে সামনের দৃশ্যটা স্পষ্ট হয়েছে। ওটা একজন মানুষ, কিন্তু এখন আর সেটাকে মানুষ বলা যায় কিনা তাতে সন্দেহ আছে। অনাবৃত শরীরে ঘন চ্যাটচ্যাটে তরলে মাখামাখি, গায়ের চামড়া যেন গলে পচে খসে যাচ্ছে। সোজা হয়ে দাঁড়ানোর বা পায়ে হাঁটার ক্ষমতা হারিয়েছে সে। তাই ভিজে স্যাঁতস্যাঁতে মাটিতে শরীরটা কতকটা টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে চলেছে। চোখের মণি গলে গেছে, সেই জায়গায় চামড়া ঠেলে বেরিয়ে আসছে হলদে পুঁজ রক্ত। বদ্রু হঠাৎ মানুষটাকে দেখে চমকে উঠল। তারপর তার বুক চিরে বেরিয়ে এলো হাহাকারের আর্তনাদ। সে চিনতে পেরেছে তাদের ছোটবেলার বন্ধু অর্জুককে। সে, আহিনা, অর্জুক সবাই একসঙ্গে এসেছে এই জঙ্গলে টাকিচুতে অংশগ্রহণ করে প্রতিযোগী হয়ে। বদ্রুর মনে পড়ে যায় ছোটবেলায় সে, আহিনা আর অর্জুক সারা দুপুর গড়িয়ে সন্ধে অবধি গ্রামের মাঠে মাঠে টিকি টাকা খেলেছে। সন্ধ্যার অন্ধকার নামলে ধুলো মাটি মেখে ঘরে ঢুকে বকা খেয়েছে কত। সে দেখে মাটিতে হাঁটু মুড়ে বসে থাকা একটা গাছের সরু ডাল দিয়ে অর্জুকের শরীরে খুঁচিয়ে কি যেন পরীক্ষা করছে আহিনা। মুখ গম্ভীর। বদ্রুর রাগ হল। সে হাতের ঝটকায় আহিনার লাঠিটা সরিয়ে দিয়ে বন্ধুকে 2 হাতে তুলে ধরার জন্য এগোল। হঠাৎ পেছন থেকে এক ধাক্কায় তাকে সরিয়ে দিল আহিনা। হিস হিসে গলায় বলল, এই ভগবান যখন মাথায় বুদ্ধি বলে কিছু দেননি তখন অযথা সেটার ব্যবহার করার চেষ্টা করিস কেন? হ্যাঁ? তারপর মাটি থেকে সরু ডালটা তুলে চোখের সামনে ধরল। বদ্রু দেখল ডালের আগাটা পুড়ে কালো হয়ে গিয়েছে। সে তখনও হাঁপাচ্ছে। অস্থির কণ্ঠে বলল,
তাই বলে আমরা অর্জুনকে কোনো সাহায্য করব না? ওকে আর সাহায্য করা সম্ভব নয়। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চল চল এখান থেকে। কঠিন গলায় বলল আহিনা। আহিনার অনুভূতিহীনতার সঙ্গে পরিচিত সে, তবু আজ এই পরিস্থিতিতে ছোটবেলার বন্ধুর প্রতি তার ঔদাসীন্য বদ্রুকে অবাক করে দিচ্ছে। শ্লেষ মেশানো গলায় সে বলল, একটা সত্যি কথা বলতো আহি, তোর কাছে আমাদের এত বছরের বন্ধুত্বের কোনো দাম নেই, তাই না? বন্ধুত্ব, প্রেম, এসব সম্পর্ক মানুষকে দুর্বল করে দেয় বদ্রু। আর তুই খুব ভালো করেই জানিস আমার কাছে এই প্রতিযোগিতায় জেতাটা কতটা প্রয়োজন। আমি আমার সারা জীবন এই একটা লক্ষ্যকেই পাখির চোখ মনে করে অক্লান্ত পরিশ্রম করে গেছি। তাই আমার কাছে সত্যিই বন্ধুত্বের কোনো দাম নেই। কথা শেষ করে কিছুক্ষণ চুপ করে থাকে আহিনা। বদ্রুও কিছু বলে না, শুধু এক দৃষ্টে তাকিয়ে থাকে আহিনার দিকে। আহিনা ফের বলতে শুরু করে, আর ঠিক যে মুহূর্তে আমরা এই প্রতিযোগিতায় নেমেছি তখন থেকে তুইও জানিস যে আমাদের মধ্যে মাত্র একজনই বিজয়ী হয়ে জঙ্গল থেকে ফিরে যাবে। কি জানিস না? বদ্রু উত্তর না দিয়ে সামনে হাঁটতে শুরু করে। আহিনা অন্যমনস্কভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে অর্জুকের দিকে। সে একটা হাত বাড়িয়ে সাহায্য চাইছে। আতঙ্ক এবং অসহনীয় যন্ত্রণার মিশেলে একটা অদ্ভুত গোঙানির শব্দ বেরিয়ে আসছে তার মুখ থেকে। আহিনা ছিলায় তীর লাগিয়ে অর্জুকের দুই ভ্রুর মাঝখানে লক্ষ্য স্থির করে। তারপর একটা তীক্ষ্ণ আওয়াজ শোনা যায় এবং মুহূর্তে সেটাকে ঢেকে দেয় অমানুষিক একটা আর্তনাদ। বদ্রু মুহূর্তের জন্য থেমে যায় সেই আর্তনাদ শুনে, কিন্তু সে পেছন ফিরে তাকায় না, এগিয়ে চলে সামনের দিকে। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে তাকে অনুসরণ করে আহিনা। ওই প্রতিযোগিতার শেষে আমাদের দুজনের মধ্যে কেউ একজন মারা যাব, তাই না? কাঁপা গলায় প্রশ্ন করে বদ্রু। সংক্ষিপ্ত জবাব আহিনার। তাহলে তুই আমার সঙ্গে এগোচ্ছিস কেন? কারণ আমি জানি না এই জঙ্গলের মধ্যে এমন কি বিভীষিকা লুকিয়ে আছে যা প্রতি বছর এতগুলো মানুষকে মেরে ফেলে। দেখলি না কি বিভৎসভাবে মেরেছে অর্জুনকে। তাই আপাতত দুজনের একসঙ্গে থাকলে দুজনেরই সুবিধে। তার মানে যদি শেষে আমরা দুজনেই বেঁচে থাকি, তুই আমায় বাঁচাবি না আহি? বল। ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে বদ্রু। আহিনা হাঁটা থামিয়ে মাথা ঘুরিয়ে তাকায় বদ্রুর দিকে। তার চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। বদ্রু নিশ্চুপ হয়ে যায়। তারা আকাশচুম্বী গাছের গুঁড়ির সঙ্গে শরীর মিলিয়ে অতি সন্তর্পণে নিঃশব্দে পা ফেলে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। ওরা যত দক্ষিণ দিকে এগোচ্ছে পায়ের তলার থকথকে পাঁক ততই গভীর হচ্ছে। প্রায় হাঁটু অবধি ডুবে গেছে ইতিমধ্যেই। হঠাৎ কাছাকাছি কোনো বাচ্চার খিলখিল হাসির আওয়াজ শুনে চমকে উঠে থমকে দাঁড়ায় দুজন। অস্ত্র উদ্যত করে চারিদিকে খড় দৃষ্টিতে কিছু একটা খুঁজে চলেছে আহিনা। বদ্রুর আত্মবিশ্বাস যদিও ততটা মজবুত নয়। তার অস্থির চোখের মনি স্পষ্ট বলে দিচ্ছে সে ভয় পেয়েছে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তাদের দুজনেরই দৃষ্টি পড়ে তাদের মাথার ঠিক ওপরে বাওবাব গাছের একটা সরু ডালের দিকে। একটা বছর পাঁচেকের বাচ্চা মেয়ে সেই গাছের ডাল ধরে ঝুলছে। সন্দেহ রইল না একটু আগে শোনা হাসিটা তারই ছিল। কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা, তাহলে কি জঙ্গলের গভীরে কোনো অজানা উপজাতির বাস রয়েছে? বাচ্চাটার পরনে শুধু এক ফালি গাছের ছাল, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, ডাগর দু চোখে সারল্য মাখা, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। কিন্তু সেসব ছাপিয়ে নজর চলে যায় তার গলার দিকে। গলায় গাছের বাকল দিয়ে তৈরি সুতোয় ঝুলছে বড়সড় একটা সাদা পাথর।
হাতের ইশারায় মেয়েটাকে কাছে ডাকলো আহিনা। মেয়েটা কতকটা বানরের মতো গাছের ডালে ঝুলতে ঝুলতে নিচে নেমে এলো। পাতা পচে তৈরি হওয়া দুর্গন্ধযুক্ত পাঁক প্রায় তার কোমর সমান উঠে এসেছে, যদিও তাতে তেমন ভ্রুক্ষেপ নেই তার। আহিনা নরম গলায় জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটা উত্তর দেয় না, শুধু সেই দুষ্টুমি মাখা মুখে মিটিমিটি হাসতে থাকে। আহিনা আবার প্রশ্ন করে, বাড়ি কোথায় তোমার? এইবার জঙ্গলের আরও গভীরে আঙুল তুলে দেখায় মেয়েটা। তার গলার পাথরটা এই আলো আঁধারিতেও চকচক করছে। বদ্রু এবার এগিয়ে গিয়ে পাথরটাকে ছুঁয়ে দেখে। মেয়েটা বাধা দেয় না, ঠিক যা ভেবেছিল তাই, খাঁটি হিরে। বদ্রু এবার একটু ইতস্তত করে প্রশ্ন করে, এটা তুমি কোথায় পেলে? মেয়েটা আবার সেই একই রকমভাবে জঙ্গলের গভীরে অঙ্গুলি নির্দেশ করে। বদ্রু বলে, মনে তো হচ্ছে জঙ্গলের গভীরে কোনো একটা আদিবাসী সম্প্রদায় বাস করে, যাদের কথা আমরা জানি না। এই মেয়েটা বোধহয় তাদেরই কেউ। আর তার কাছাকাছি নিশ্চয়ই এরকম আরও অনেক হিরে পাওয়া যাবে। ওদিকেই বরং একটু ব্যাপারটা দেখে আসা যাক। আহিনা কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবে, তারপর একটু চিন্তিত স্বরে বলে, না না, ব্যাপারটা ঠিক লাগছে না রে। এই যে সবাইকে মেরে ফেলা হয়, এর পেছনে এই আদিবাসীদের হাত আছে কিনা কে জানে। ওদিকে এগোনোই কিন্তু ঝুঁকি আছে। আরে বাবা, ঝুঁকি না নিলে একটা আস্ত হীরের খনি হাতছাড়া হয়ে যেতে পারে। আহি, তুই বুঝছিস না? আহিনার মুখ দেখে স্পষ্ট বোঝা যায় সে দোটানায় পড়েছে। তা কিছু জেতার সঙ্গে সঙ্গে যদি একখানা আস্ত হীরের খনির সন্ধান নিয়ে সে গ্রামে ফিরতে পারে, তাহলে সে যে শুধু পরবর্তী মোড়ল হবে তাই নয়, আগামী বহু প্রজন্ম তাকে এক বাক্যে সর্বকালের সেরা মোড়ল বলে স্বীকার করতে বাধ্য হবে। প্রাচুর্যের লোভ তার নেই, কিন্তু প্রতিষ্ঠার মোহ তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে বদ্রুর দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ে। প্রায় এক বেলা হয়ে গেল ওরা হেঁটে চলেছে একটানা। বদ্রু মাঝে মাঝে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ছে, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে এক বুক নিঃশ্বাস টেনে ফের চলতে শুরু করছে। আহিনা কিন্তু নির্বিকার। অস্ত্র উঁচিয়ে চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে মেয়েটাকে অনুসরণ করে চলেছে। মেয়েটাও এই পুরো সময়টায় একবারের জন্যও থামেনি। লাফিয়ে লাফিয়ে এক গাছের ডাল থেকে অন্য গাছের ডাল ধরে সামনের দিকে এগিয়ে এগিয়ে চলেছে। সমস্ত জঙ্গল জুড়ে সন্ধ্যা নামছে। বদ্রুর মনে একটা অজানা আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসছে ক্রমশ। সে ফিসফিসিয়ে বলল, আমার কিন্তু ঠিক লাগছে না ব্যাপারটা। আহি, জঙ্গলের এত গভীরে কোনো মানুষ কি থাকতে পারে? আমার কিন্তু মনে হচ্ছে এটা কোনো ফাঁদ। তোর এখন মনে হচ্ছে? আমি অনেকক্ষণ আগেই বুঝেছি, কিন্তু আমার জানা দরকার এখানে ঠিক কি হচ্ছে। কথা না বলে আয় আয় আমার সঙ্গে। চাপা অথচ দৃঢ় কণ্ঠে বলল আহিনা। হঠাৎ এক জায়গায় এসে থেমে যায় মেয়েটা। ঝুপ করে মাটিতে লাফিয়ে পড়ে। মুখের দুষ্টুমি মাখা হাসিটা এখনো অমলিন। আহিনা চোয়াল শক্ত করে জিজ্ঞেস করে, এবার বলো, কোথায় তোমার বাড়ি? মেয়েটা হাতের ইশারায় তাদের পায়ের নিচে মাটির দিকে দেখায়। পচা পাতার কাদা মেয়েটার প্রায় বুক অবধি উঠে এসেছে, আর ওদের কোমর ছুঁয়েছে। হঠাৎ মেয়েটার পায়ের নিচের থকথকে কাদা যেন সামান্য নড়ে ওঠে। তারপরেই তার পায়ের ঠিক নিচেই একটা উঁচু ঢিবি যেন ধীরে ধীরে মাথা তুলতে থাকে। মেয়েটাও সেই ঢিবির সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে ওপরে। তবুও সে নির্বিকার। মুখের হাসিটা এবার শুধু একটু চওড়া হয়েছে। এইবার ঢিবির দুপাশে দুটো ঘন সবুজ উজ্জ্বল চোখ দেখা যায়। আহিনা হঠাৎ, বদ্রু, বদ্রু পালা, পালা বদ্রু, বদ্রু পালা বলে চিৎকার করে ওঠে। তারপর মুহূর্তের ভগ্নাংশে নিজের শরীরটাকে ছুঁড়ে দেয় পাশের ঘন জঙ্গলের মধ্যে।
বদ্রুও বিপদ আঁচ করে এক ঝটকায় একটা মোটা গাছের গুঁড়ির আড়ালে নিজেকে আত্মগোপন করেছে। সে শুনতে পায় পেছনে একটা অদ্ভুত হিস হিসে আওয়াজ। মনে হচ্ছে যেন কেউ খুব তীক্ষ্ণ সুরে শীষ দিচ্ছে। তারপরেই একটা তীব্র শব্দ এবং সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে পায়ের তলার থকথকে কাদার স্তর। বদ্রুর নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। সে চেষ্টা করছে প্রাণপণে সেই নিঃশ্বাস বন্ধ করে রাখার, কারণ তার মনে হচ্ছে তার ঠিক পেছনেই ওই বিভীষিকা তার নিঃশ্বাসের আওয়াজও যেন শুনতে পাবে পরিষ্কার। নরম কাদা চিরে তার ভারী শরীরের এগিয়ে আসার শব্দ সে শুনতে পাচ্ছে স্পষ্ট। সঙ্গে শুনতে পাচ্ছে তার হৃৎপিণ্ডের অস্থিরতার শব্দ। মনের সবটুকু সাহস জড়ো করে সে পেছন ফিরে গাছের পাতার আড়ালে নিজের শরীরটাকে মিশিয়ে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে বিস্ময়ে আতঙ্কে তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। ওই কাদার স্তরের মধ্যে থেকে মাথা তুলেছে এক বিকট দর্শন প্রাণী। এটা কি সাপ? কিন্তু সাপ তো এত প্রকাণ্ড হতে পারে না। একটা ছোটখাটো পাহাড়ের মতো কুণ্ডলি পাকিয়ে খুব ধীরে সুস্থে এদিক ওদিক তাকাচ্ছে ওটা। মাঝে মাঝে তার বিশাল খোলা মুখ দিয়ে আগুনের হলকার মতো টকটকে লাল চেরা জিভ বেরিয়ে আসছে। অব্যর্থ শিকার ফসকে যাওয়ার বিরক্তিতে মাটিতে সদর্পে আছড়াচ্ছে তার লেজ। ফলত বৃত্তাকার তরঙ্গ উঠছে চারপাশে। হঠাৎ কাঁধের কাছে কিছুর একটা স্পর্শ পেয়ে চমকে উঠল বদ্রু। হয়তো মুখ থেকে অজান্তেই একটা চাপা চিৎকার বেরিয়ে আসত, কিন্তু তার আগেই বুঝল একটা বলিষ্ঠ হাত তার মুখ চেপে ধরেছে। আহিনা। চোখ সরিয়ে হাতের ইশারায় তাকে অনুসরণ করতে বলে মায়াবিনী অশরীরীর মতো বাওবাব গাছের বাদামি গুঁড়ি আর সবুজ পাতার আড়ালে চাপা অন্ধকারে মিশে গেল সে। খুব সন্তর্পণে, যতটা সম্ভব নিঃশব্দে সেদিকে এগোতে লাগলো বদ্রু। বেশ কিছুটা এগিয়ে এসেছে, কিন্তু আহিনাকে আর সে দেখতে পায়নি। মেয়েটাকে বরাবরই বড় অদ্ভুত লাগে বদ্রুর। ছোটবেলায় খেলার সময় হেরে গেলে নিজের হার কিছুতেই স্বীকার করতে পারত না সে। একবার জেতার জন্য পাথর ছুঁড়ে বদ্রুর মাথা ফাটিয়ে দিয়েছিল। অজান্তেই একবার ভ্রুর ওপরে সেই কাটা দাগটায় আঙুল বোলায় বদ্রু। এরকম লড়াকু মনোভাবের জন্যই হয়তো আহিনার প্রতি বরাবরই একটা দুর্বলতা থেকে গেছে তার। সে জানে যে 10 জন আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যদি সব থেকে সুযোগ্য কেউ থেকে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে আহিনা। তার মতো সাহস, স্ফূর্তি আর প্রত্যুৎপন্নমতিত্ব তাদের কারণ নেই। আহিনার বাবাও অংশ নিয়েছিলেন এই টাকিচু প্রতিযোগিতায়। সেই রাতে তিনি আর এই জঙ্গল থেকে ফেরত আসেননি। তখন আহিনা খুব ছোট, বয়স 7 কি 8। আহিনা কিন্তু তখন এরকম ছিল না। গ্রামের আর 5 জন হাসি খুশি প্রাণোচ্ছল বাচ্চার মতোই বন্ধুদের সঙ্গে ডুঙ্গুরির জলায় সাঁতার কাটত, খরগোশ শিকার করতে যেত ওই পূর্ব দিকের ওকারা পাহাড়ে। কিন্তু বাবার মৃত্যুর পর ছোট্ট মেয়েটা যেন এক ঝটকায় অনেকটা বড় হয়ে উঠল। ধীরে ধীরে পাল্টে গেল আজকের এই পাষাণ হৃদয় অনুভূতিহীন মানুষটায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বদ্রু। যদি আজ এই প্রতিযোগিতায় জিতে সে আবার আগের মতো প্রাণোচ্ছল মানুষটায় পরিণত হয়ে যায় তাহলে তাই হোক। গ্রামের মোড়ল হওয়ার বিন্দুমাত্র বাসনা তার এমনিতেই নেই। কিন্তু তার বাবা ছিলেন গ্রামের সব থেকে দোর্দণ্ড প্রতাপ মোড়ল। বাবার মৃত্যুর পর গ্রামের সবাই যেন কেমন করে ধরেই নিয়েছিল যে বদ্রু বড় হয়ে একদিন তার বাবার সম্মান অক্ষুণ্ণ রেখে গ্রামের মোড়ল হবে। নিজের মনেই হাসে সে। হঠাৎ দূরে একটা কালচে পাথুরে বাড়ির মতো কিছু একটা চোখে পড়তে থমকে গেল বদ্রু। এগিয়ে গিয়ে ভালো করে দেখতে বুঝল না, বাড়ি নয়, এটা পরিত্যক্ত কোনো মন্দির। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে বহুকাল এই মন্দিরে কেউ প্রবেশ করে না। ঝোপঝাড় এবং লতাপাতা পরম লালিত্যে 2 হাত বাড়িয়ে যেন জড়িয়ে রেখেছে এই মন্দিরটাকে। কোমর থেকে শানিত অস্ত্র বের করে সেই সব কাটতে কাটতে এগোতে লাগলো বদ্রু। অবশেষে এসে পৌঁছালো একটা সিংহ দরজার কাছে। দরজার দুপাশে খোদাই করা মূর্তি দেখে চমকে উঠল সে। একটা অদ্ভুত দর্শন প্রাণী সেই খিলান দুটো পাকিয়ে রেখেছে।
দেহটা কতকটা সাপের মতো, ভোঁতা মাথা, চেরা জিভ, পিঠে শিরদাঁড়া বরাবর কাঁটা, গোসাপের মতো 4টে ছোট ছোট পা, একটা অদ্ভুত নৃশংসতার ছাপ রয়েছে শরীরে। সেদিকে তাকিয়ে একবার নিজের অজান্তেই শিউরে উঠল বদ্রু। এই বিভীষিকাকে সে নিজেই দেখে এসেছে কিছুক্ষণ আগে, কিন্তু এটা কোন জায়গা? এটি কি সেই দেবী রিখিয়ার মন্দির? তার মানে তারা জঙ্গলের এত গভীরে চলে এসেছে, যেখানে বহুকাল তাদের কোনো পূর্বপুরুষের পদধূলি পড়েনি। সাবধানী পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করল বদ্রু। দুদিকের পাথুরে দেওয়াল জুড়ে অপূর্ব কারুকার্য। এমনিতে মন্দিরের ভেতরে জমাট অন্ধকার, কিন্তু ভেতরে কোথাও যেন আগুন জ্বলছে। শুকনো কাঠ পোড়ার আওয়াজ কানে আসছে তার, সেই সঙ্গে আগুনের গনগনের শিখা থেকে নির্গত হওয়া লালচে আভা ঘরের একটা কোণ আলোকিত করে রেখেছে। সেই আগুনের ওপারে বসে দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করছেন একজন পূজারী। আগুনের লালচে আলোয় উদ্ভাসিত তার মুখের আঁকা বাঁকা বলি রেখা। শুকিয়ে যাওয়া চামড়ার ভাঁজে ভাঁজে আলো ছায়া খেলা করছে। কিন্তু একে তো বদ্রু চেনে, এ তো তাদের গ্রামের বৃদ্ধ ওঝা বুড়াং। সে এখানে কি করছে? কয়েক পা এগিয়ে যেতেই মন্ত্রোচ্চারণ থেমে গেল। বুড়াং চোখ তুললেন, ধিক্কারের সুরে বললেন, নির্বোধ কোথাকার! শতাব্দী প্রাচীন এক প্রথা আজ তোর জন্য শেষ হয়ে গেল। চমকে উঠল বদ্রু। আজ থেকে 1000 বছর আগে এই ভয়ঙ্কর মায়াবী প্রাণীকে দেবী রিখিয়া রূপে আমরা পুজো করতে শুরু করেছিলাম, ভয়ে, ভক্তিতে নয়। দেবী সর্বনাশিনী মাঝে মাঝেই ক্ষুধার জ্বালায় আক্রমণ করতেন গ্রামে, তছনছ করে দিতেন সবকিছু। আমাদের এক পূর্বপুরুষ মহান ওঝা জুলুং দেবীর সঙ্গে গোপন এক সন্ধি করেন। এই প্রাণীকে এক মায়াবী জাদুতে ঘুম পাড়িয়ে দেন তিনি, কিন্তু প্রতি বছর এই সময় তার ঘুম ভেঙে যাবে। তখন তাকে অর্পণ করতে হবে 9টা তাজা প্রাণ। আর সেই থেকে আমরা ওঝারা বংশ পরম্পরায় দেবীকে ভোগ অর্পণ করে আসছি আজ কয়েকশো বছর ধরে। 9 জন করে পূর্ণবয়স্ক জীবিত মানুষ। ধীরে ধীরে মাথার ভিতর সবকিছু পরিষ্কার হতে শুরু করেছে বদ্রুর। সে চিৎকার করে বলে ওঠে, তার মানে এই টাকিচু উৎসব শুধু লোক দেখানো? শুধু লোক দেখানো নয়, প্রতি বছর গ্রাম থেকে 9 জন মানুষকে কিভাবে নিয়ে আসতাম এই জঙ্গলে। আসল কারণ জানলে কেউ কি রাজি হতো? জোর করে ধরে নিয়ে আসতে গেলে ওঝার উপর মানুষের ভক্তি চলে যেত। তো তার মানে প্রতি বছর গ্রামের মোড়লদের ওঝারা হত্যা করে? এটাকে হত্যা বলে না, বলিদান বলে, বলিদান। আজ কয়েকশো বছর ধরে উৎসবের আগের দিন মোড়লের খাবার সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে আসছে আমাদের পূর্বপুরুষরা। এটাই প্রথা। প্রথাকে সম্মান করতে শেখ, মূর্খ। বদ্রু কথা বলতে পারে না, তার সর্বাঙ্গ ঘৃণায় ক্রোধে তীর তীর করে কাঁপছে। বুড়ো ওঝা বুড়াং কিন্তু সম্পূর্ণ নির্বিকার। তিনি গম্ভীর স্বরে বললেন, জঙ্গলের এতটা গভীরে তোমার প্রবেশ করার কথা ছিল না বদ্রু। দেবী বাকি 9 জনকে ভক্ষণ করলেও যাকে পরবর্তী মোড়ল হিসাবে বেছে নেওয়া হয় তাকে তিনি দেখা দেন না। সে নির্বিঘ্নে ওই গম্বুজে পৌঁছে তাতে লাগানো ঘণ্টা বাজিয়ে বিজয়ী হন এবং এসব রহস্য সম্পর্কে বিন্দু মাত্র অবগত না হই জঙ্গল থেকে বেরিয়ে আসেন। এবছর তুমি ছিলে ভাবী মোড়ল, কিন্তু তুমি একা না থেকে মূর্খের মতো সব সময় ওই মেয়েটিকে অনুসরণ করে গেলে। তাই আজ বাধ্য হয়ে তোমাকেও। তার মুখের কথা শেষ হওয়ার আগেই মন্দিরের অন্ধকার কোণে হঠাৎ যেন এক ফালি আগুন দপ করে জ্বলে উঠল। না, কোনো আগুন নয়, আগুনের ভাঁটার মতো জ্বলন্ত দুটো চোখ। তারপরে সেই অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলো সেই ভয়ঙ্কর জীবটা। তার টকটকে চেরা লাল জীব যেন টাটকা রক্তে রাঙা।
সেই হিস হিসে শীষের মতো শব্দ তুলে সে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে বদ্রুর দিকে। বদ্রু নিজের জায়গা থেকে এক চুল নড়তে পারছে না, যেন এক গভীর সম্মোহনের জালে আবিষ্ট হয়ে পড়েছে সে। প্রাণীটা তার একদম কাছে চলে এসেছে। একটা চাপা গড়গড় আওয়াজ শোনা যাচ্ছে। গরম নিঃশ্বাসের হলকা এসে ঝাপটা মারছে তার চোখে মুখে। বদ্রু এবার চোখ বন্ধ করল, আর তার ঠিক পর মুহূর্তেই একটা চেনা গলার আওয়াজে চমকে উঠল সে। বদ্রু, সরে যা! বুকের মধ্যে একটা আশার আগুন দপ করে জ্বলে উঠল তার। সে মুহূর্তে হাঁটু মুড়ে বসে পড়ল, আর সঙ্গে সঙ্গেই অনুভব করল কেউ একজন তার পেছন থেকে উল্কার গতিতে ছুটে এসে তার কাঁধে একটা পা রেখে প্রায় উড়ে গেল সামনের দিকে, সঙ্গে একটা রণহুঙ্কার। চোখ খুলে বদ্রু দেখল আহিনার হাতের ধারালো তলোয়ার আমূল বিঁধে গেছে ওই প্রাণীর গলায়। তারপর এক ঝটকায় সেই প্রাণীর চামড়া দুভাগ করে সেই তলোয়ার শুদ্ধ আহিনার শরীরটা নেমে এলো মাটিতে, সঙ্গে একটা কর্কশ পাশব আর্তনাদ। পুরো ঘটনাটা ঘটে গেল একবার চোখের পলক ফেলার আগেই। প্রাণীটার গলা থেকে পেট অবধি আড়াআড়ি চিড়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় একবার শেষ চিৎকার করে মাটিতে আছড়ে পড়ল তার ভারী শরীরটা। কিন্তু আহিনা কোথায়? মুহূর্তের মধ্যে যেন বেমালুম উধাও হয়ে গেল মেয়েটা। প্রাণীটার চেরা পেট থেকে বেরিয়ে এলো দুর্গন্ধময় চ্যাটচ্যাটে তরল। সেই সঙ্গে সেই তরলে নিমজ্জিত কয়েকজন মানুষের ক্ষতবিক্ষত মৃতদেহ। গায়ের চামড়া প্রায় গলে গিয়েছে, মুখ বিকৃত, ঠিক যেমনটা অর্জুককে দেখেছিল তারা। বদ্রু বুঝল কোনো কারণে অর্জুককে গিলে নেওয়ার পরে অর্ধপাচিত খাদ্যকে বমি করে দিয়েছিল প্রাণীটা। কিন্তু সেগুলোর মধ্যে একজনের মৃতদেহ দেখে চমকে উঠল বদ্রু। শরীরটা পচে গলে বিকৃত হয়ে গেলেও তাকে চিনতে বিন্দু মাত্র অসুবিধে হল না তার। আহিনা। স্পষ্ট বোঝা যাচ্ছে এই প্রাণীটা তাকে গিলে খেয়েছে বহুক্ষণ আগেই। দেহ অর্ধপাচিত হয়ে গিয়েছে। কিন্তু তাহলে সে যে কয়েক মুহূর্ত আগেই এসে তার প্রাণ বাঁচালো। এই তো সেই ঘটনার প্রমাণস্বরূপ এই হিংস্র ভয়ঙ্কর প্রাগৈতিহাসিক মায়াবী প্রাণীর মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। বদ্রুর মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। সে দেখল ওঝা বুড়ান খুব সন্তর্পণে মন্দিরের বাইরে পালানোর চেষ্টা করছে। হঠাৎ মাথায় রক্ত উঠে গেল বদ্রুর। এতদিনের শান্ত লাজুক অন্তর্মুখী ছেলেটা মুহূর্তে হিংস্র সাপদের মতো গর্জন করে উঠল। তারপর বিদ্যুতের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ল ওঝার ওপর। হাতে তখনও ধরা ছিল ঝোপঝাড় কাটার জন্য সঙ্গে রাখা ধারালো অস্ত্র। তারই এক কোপে ওঝার মাথা শরীর থেকে আলাদা করে দিল সে। লাল টাটকা রক্ত এসে ভিজিয়ে দিয়ে গেল তার সারা শরীর। তারপর সে স্খলিত পায়ে বেরিয়ে এলো বাইরে। ততক্ষণে বাইরে রাত্রির অন্ধকার মিহি গুঁড়োর মতো বাতাসে উড়ে গিয়ে সূর্যের প্রথম কিরণ বিকিরিত হওয়া শুরু হয়েছে। গোটা জঙ্গল জুড়ে পাখিরা যেন আচমকাই ঘুম ভেঙে মুখর হয়ে উঠেছে কলকাকলিতে। আজ প্রায় 7 বছর পর এই প্রথম রোদ উঠেছে। বৃষ্টি থেমে গিয়ে রোদ ঝলমলে আকাশে উঁকি মারা উজ্জ্বল লাল থালার মতো সূর্য যেন এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষ্য বহন করছে। বদ্রু তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে স্থির। তার তখনও নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। হঠাৎ চারিদিকের নিস্তব্ধতা চুরমার করে দূরে কোথাও থেকে গম্ভীর ঘণ্টার ধ্বনি ভেসে এলো, ঠিক 7 বার। বদ্রু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর ধীর গতিতে হাঁটতে শুরু করলো সেই ঘণ্টার ধ্বনির শব্দ অনুসরণ করে। সে জানে এই অভিশপ্ত জঙ্গল থেকে বেরোনোর পথ শায়িত আছে সেখানেই। শুনছিলেন আহিনা, রচনা রণদীপ নন্দী। আজ গল্প পাঠে ছিল রণদীপ। আহিনার চরিত্রে ছিল সায়নী, বদ্রুর চরিত্রে ছিলাম আমি অনুভব এবং পূজারীর চরিত্রে ছিল রক্তিম।
শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে ছিল আর্য, পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল একরাশ ভালোবাসা। সবাই ভালো থেকো, ভয় থেকো।